কমিটিতে নাম না দিলেও সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত নেওয়া হবে। আলোচনা করা হবে বিচারপতি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নাগরিক প্রতিনিধিদের সঙ্গে। মঙ্গলবার প্রথম বৈঠক শেষে এমনটাই জানান সংবিধান সংশোধন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে সামনে রেখেই পুরো সংবিধান পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোহন ইসলামের প্রতিবেদন। নানা চড়াই উতরাই পেরিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধন কমিটি, যাতে যোগ দেয়নি বিরোধীরা। সেই কমিটির প্রথম বৈঠকে আলোচনা করা হয় কিভাবে আর কিসের উপর সংশোধন কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের উপর ভিত্তি করে সংশোধন করা হবে সংবিধানের। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে। নবম সংসদে ওই সময়ে সরকারি দল 2/3 জোরে বিরোধী দলকে ছাড়াই পঞ্চদশ সংশোধনী আনে। জুলাই গণ অভ্যুত্থানের পর যা বাতিল করে উচ্চ আদালত। প্রশ্ন ছিল, বিএনপি সরকার যে সংশোধনী আনবে ভবিষ্যতে তা কি আইনি জটিলতায় পড়তে পারে কিনা। পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6 ক এবং খ আছে। 6 ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে। 6 খ এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন। আর কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের সাথে আলোচনা করবেন তারা। একই সাথে মতামত নেওয়া হবে বিভিন্ন অংশীজনের। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। এই সংশোধন দেশের গণতান্ত্রিক রূপ আরও শক্তিশালী করবে বলে আশা তার। বিরোধী দলকে ছাড়াই সংবিধান সংশোধনী কমিটির যাত্রা শুরু হলো। এ যাত্রা কোথায় গিয়ে থামে সেটা ভবিষ্যতেই বলে দিবে। তা কি শুধুমাত্র সংসদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতি গড়াবে রাজপথে? মোহন ইসলাম, ৭১, ঢাকা। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিক কোনো চাপে নেই, গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছে। তবে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। ২০২৪ সালের জুলাই ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দণ্ডপ্রাপ্ত দলটির সভাপতি এতদিন গোপনে নানা কার্যক্রম চালালেও গণ অভ্যুত্থানের ২ বছরে ৫ আগস্ট প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বর্তমান সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূতের ঢাকা সফর আর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ প্রসঙ্গে সরকারের মনোভাব জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক চাপে নেই বাংলাদেশ। কার কার সাথে পার্সোনালি দেখা করেছেন আমরা সরকারিভাবে যেহেতু ইনফর্ম নই, সেই ব্যাপারে আমি মন্তব্য করছি না। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতিও তুলে ধরেন জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার পরামর্শ তার। নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে এবং সবকিছুর পরও কিছু সংকট হবে যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।
আগামীকাল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জুলাই জাদুঘর নির্মাণ নিয়ে কোনো অনিয়ম পেলে খতিয়ে দেখা হবে। কাল উদ্বোধন হলেও পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই জাদুঘর। তবে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে অনলাইনে নির্ধারিত স্লট বুকিংয়ের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বসাধারণের জন্য আসলে এটা খোলা থাকবে 6 তারিখ থেকে, এটা একটু ক্লিয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে, মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নেই। ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না আসলে বিএনপি সরকারের পরিণতিও ফ্যাসিবাদের মতো হবে। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই আন্দোলনের ইতিহাস ও সত্য দলিলগুলো মুছে ফেলার চক্রান্ত করছে। জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের চেতনা প্রজন্মের পর প্রজন্ম লালন করতে হবে। এ থেকে সরে গিয়ে রাজনৈতিক বা সাংস্কৃতিক ফ্যাসিস্টরা কোনো চক্রান্ত করলে তা শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ত্যাগই 5ই আগস্ট রূপ নিয়েছে চূড়ান্ত বিজয়ে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া ও খুনিদের বিচার সুনিশ্চিত করার তাগিদ দেন তিনি। জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের সঠিক তালিকা না হওয়ায় আক্ষেপ করেন জামায়াতের আমির। 55টা বছর চলে গেল। ইলিয়াস আকুন, 71, ঢাকা। ঢাকা ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল 10:55 রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে
বন্ধ হয়ে যায়। এরই মধ্যে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার অভিযান শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অত্যাচারিত হয়েছে সাধারণ শিক্ষার্থীর পরিবেশ নষ্ট হয়েছে। এর থেকে বের হয়ে জুলাই আগস্টের চেতনাকে লালন করে এবং বিগত 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা হাজার হাজার নেতাকর্মীদের লাশের উপরে দাঁড়িয়ে থাকা সেই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছিল। তারই ধারাবাহিকতার সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সহ অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 10 জনের সংগঠন হোক 15 জনের সংগঠন হোক, ছাত্রলীগ ব্যতীত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে অবাধ স্বাধীনতা দিয়ে মুক্ত স্বাধীন চেতনা কায়েম করার জন্য সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল নির্মিতে কাজ করে যাচ্ছে এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিক ছাত্র রাজনৈতিক চর্চা এই ক্যাম্পাসে যেন হয়। অন্য বিশ্ববিদ্যালয়ে যাই হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যেন তাদের রাজনৈতিক চর্চা করতে পারে, এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। 5 আগস্টের পরবর্তীতে তৎকালীন ভিসি মহোদয় এবং আমাদের তৎকালীন প্রশাসনে যারা ছিলেন তখন তারা জামাত এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত ছিলেন। তৎকালীন আমলে আমাদের আবাসন সংকট নিরসনের জন্য আমরা জবি ছাত্রদল এর নেতৃত্বে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে আমরা যেমন অভিমুখী আমরা আন্দোলন করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনায়াসী ভূমিকার জন্য আমরা এই আন্দোলনে সফলতা লাভ করি। যেখানে আমাদের তৎকালীন ভিসি মহোদয় আমাদেরকে 40 কোটি টাকা দেওয়ার জন্য উনি আমাদেরকে 1 মাসের ভিতরে দেওয়ার জন্য এবং তৎকালীন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার আশ্বাস দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে নিয়ে আসে। পরবর্তীতে 1 থেকে 1.5 বছরের ভিতরে বর্তমান যোগসূর বিপিজিএস সহ সবাই বারবার সাধারণ শিক্ষার্থীদের মিথ্যাচার করেছে। তারা বলেছে টাকা এসেছে, কিন্তু যখনই আমরা বর্তমান সাবেক বিসি জামাতের বিসি যেদিন সেখান থেকে ওনার যখন মেয়াদ শেষ হয়, পরবর্তীতে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো একটি টাকাও ক্যাম্পাসের অ্যাকাউন্টে আসেনি। দর্শক, যেমনটি দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্রিফিং চলছে, আমরা যুক্ত ছিলাম সেখানে। তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে আবার বিয়ে করায় দ্বিতীয় স্ত্রী মালয়েশিয়া প্রবাসী স্বামীর বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা এলাকার লোকজন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ যেটি বলছে, তারা ঘটনা জানলেও এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। মালয়েশিয়া প্রবাসী রফি উদ্দিন সম্প্রতি দেশে ফিরে তালাক দেয়া প্রথম স্ত্রী সোনিয়াকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর রাগে ও ক্ষোভে দ্বিতীয় স্ত্রী রিমা ও তার পরিবারের সদস্যরা রফি উদ্দিনের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এলাকার লোকজন জানান, বছরখানেক আগে পারিবারিক বিরোধের জেরে সোনিয়ার সাথে রফি উদ্দিনের বিচ্ছেদ হয়। পরে দ্বিতীয় বিয়ে করেন। এর 1 বছর পর রফি উদ্দিন দেশে ফিরে আবার প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন দ্বিতীয় স্ত্রী রিমা ও তার পরিবার। লোকজন আরও জানান, রবিবার সকালে রিমার বাবা মুকুল হোসেন ও তার পরিবারের সদস্যরা বুলডোজার দিয়ে 5 ঘন্টায় বাড়িটি ভেঙে দেয়। এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, যাতে দেখলাম সেখানে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে। আগে একটা মেয়ের জন্য সংসার নষ্ট হয়ে গেছিল, পরে এবারে যে মন্দির ডাক্তারের বোনের মেয়ে বিয়ে করছিল, করার পরে এরপরে নাকি আবার সেই মেয়ে ফের নিয়েছে ওভারটেক করে, এই জন্য ওরা গাড়ি ফেলাইছে বিল্ডিং ভাঙছে। আমি বিশ্বাস চাচ্ছি বা কৃষির জন্য আমার ঘর ভাঙি, আমি বিশ্বাস চাচ্ছি শোনা আপনাদের কাছে। নাগদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পারিবারিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া অত্যন্ত দুঃখজনক। মূলত এই কাজটা আমার দৃষ্টিতে ঠিক হয়নি। এখন পর্যন্ত এই প্রবলেম নিয়ে আমার কাছে এর আগেও আসেনি এবং এই ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করেনি। এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি জানলেও এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। শাকিলা সিথি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।